এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেবল আদরের ছোট্ট ভাই জাইনকে যখন নিজের কাছে নিয়ে আসেন তিনি, তখন জাইনই সত্যিটা জানতে পারে। কিন্তু বড় ভাই পাগল জাইন তা নিয়ে ভুল করে বাবা মায়ের কাছে মুখ খোলেননি কখনো। জাইন আসার পর থেকে জাকির কাজের সময় বাড়িয়ে দেন, কারণ তার পাশাপাশি ভাইয়ের খরচটাও তো যুক্ত হয়েছিল। তবুও মাহতাব শেখের কাছ থেকে নিজের জন্য বা জাইনের জন্য এক পয়সাও নিতে রাজি ছিলেন না। অবশ্য মাহতাব শেখ জাকির সাহেবের জন্য বিশেষ কোনো চিন্তা না করলেও জাইনের জন্য জোরপূর্বকই প্রতি মাসে বড় অঙ্কের টাকা পাঠাতেন, যেটা একটা সময় জাইন নিজেই গ্রহণ করেছিল। কিন্তু মন্দ ভাগ্য ছিল এই দুই ভাইয়েরই। জাকির শেখ লিন্ডাকে মনে প্রাণে ভালোবাসল। লিন্ডা ছিল কেবলই সুবিধাভোগী, স্বার্থন্বেষী এবং বেবিচারী, যাকে জাকির শেখ কখনোই চিনতেই পারেনি। ওভারটাইম কাজ আর পড়াশোনার কারণে তিনি যখন লিন্ডাকে যথেষ্ট সময় দিয়ে উঠতে পারছিলেন না, ঠিক তখনই লিন্ডা লোলুপুতা নিয়ে হাত বাড়ায় মাত্র 18 বছর বয়সী দুর্দান্ত সুপুরুষ জাইনের দিকে। বলা বাহুল্য নোংরা মানসিকতার লিন্ডা জাইনকে দেখার প্রথম দিন থেকেই ওর মাত্রাতিরিক্ত সুদর্শনতায় বিমুগ্ধ হয়েছিল। তখনও জাইন নতুন পরিবেশ বা নতুন সহপাঠীদের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। বিশেষ এক কারণে বেশিরভাগ সময় কাটাতো সে বিষণ্ণতায়। আর সেই সুযোগটার কাজে লাগিয়ে লিন্ডা শুরুতে ভীষণ বন্ধুসুলভ আচরণ দেখিয়ে নিজেদের মাঝেই জড়তা দূর করেছিল। এর পরপরই তার নিজের পরিকল্পিত চক্রান্তে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছিল জাইনকে। নারীকে ধর্ষণের বহু সংবাদ, বহু বিবৃতি শোনা গেল। পুরুষ যে কখনো বিকৃতি মানসিকতা সম্পূর্ণ নারীর কাছে হয়রানির শিকার হয়, তার প্রমাণ জাইন পেয়েছিল নিজের মাধ্যমে। অন্তরঙ্গ সম্পর্কের প্রথম অনুভূতি ছিল সেদিন জাইনের বিষাদপূর্ণ। ওর সরলতা আর ভীত মনে সুযোগ নিয়েই লিন্ডা একেবারে ক্ষান্ত হয়নি। আরও বহুবার ওকে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিল সে। একসময় লিন্ডা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানায় জাকিরকে এবং জাইনকেও। কিন্তু বাচ্চাটি দুই ভাইয়ের মাঝে কার ডিএনএ বহন করছে তা নিয়ে লিন্ডা সন্দেহ প্রকাশ করে জাইনকে ভয় দেখিয়েছিল। এভাবে যদি বাচ্চাটি জাকিরের না হয় ওর হয়, তখন সে ছোট ভাই হয়ে জাকিরের সামনে কিভাবে দাঁড়াবে? বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক একই সহ্য করতে পারবে জাকির? তাই প্রস্তাব রেখেছিল লিন্ডা জাইন আর সে পালিয়ে যেতে পারে। কেননা ভয়ানকভাবে জাইনের প্রতি দুর্বল হয়ে পড়েছিল অসুস্থ মানসিকতার লিন্ডা। তাই জাইনকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না সে। বাচ্চা পেটে আসার পূর্বে পর্যন্ত সে জাইনকে ব্ল্যাকমেল করে যেত একই কথা বলে। তাদের এই সম্পর্কে ভিডিও ক্লিপ যদি কখনো জাকির দেখেন, সেদিন কি হবে জাইনের? আর এই ভয়েই যে জাইন মুখ বুঝে লিন্ডার কামচ অনুভূতিতে সাড়া দিত। নিরীহ পশু বারবার আঘাতে একটা সময় হুঙ্কার করে উঠে যেখানে সেখানে 18 বছরের সরল এবং ভীতু জাইনও আর এই অনাচার সহ্য করতে পারেনি। ততদিনের মাঝে নিজের স্কুলের গোটা কয়েক ঘনিষ্ঠ বন্ধু পেয়েছিল সে, যাদের ভেতরে ঘুমিয়ে থাকতো এক সন্ত্রাসী সত্তা। প্রত্যেকেই ছিল বাবা মায়ের বকে যাওয়া সন্তান। তাদের সঙ্গ পেয়ে লিন্ডার নিষ্ঠুরতা আর নিজের বিষণ্ণতার জাইন মাদক সেবনে বা মদ্যপানে সবটা আয়ত্ত করে নিয়েছিল নিজের মধ্যে। সেই বন্ধুদের কাছে লিন্ডার ব্যাপারে সমস্ত কথা জানিয়েছে, সাহায্য কামনা করেছিল সে। নিজের মাঝে লিন্ডার প্রতি এত বেশি ঘৃণা আর রাগ জন্মেছিল জাইনে যে বন্ধুরা লিন্ডাকে গণধর্ষণের পরিকল্পনা করার পরেও সে কোনো আপত্তি করেনি। জাইনের জীবনে যতটুকু সাধারণ ছিল সেটুকু বদলে যায় একটা রাতের ব্যবধানে। লিন্ডাকে ছলনায় টেনে নিয়ে আসে জাইন তার মৃত্যুর অতি নিকটে। মাঝ সমুদ্রে ভাড়া করা শিপের মাঝে লিন্ডার সাথে ঘটায় জাইনের 4 বন্ধু করুণ নির্যাতন, যা সহ্য ক্ষমতার বাইরে ছিল লিন্ডার। ওদের পরিকল্পনার বাইরে তখন ঘটে যায় আতঙ্কপূর্ণ এক ঘটনা। অসহনীয় শারীরিক অত্যাচারে মারা যায় লিন্ডা। খুনের আসামি হয়ে গোটা জীবন জেলে কাটানোর কথা ভেবেই 4 বন্ধু সিদ্ধান্ত লিন্ডার মৃত দেহটা টুকরো টুকরো করে সমুদ্রের মাঝে ফেলে দেবে।
জাইন ছিল তখনও নির্বিকার, বরং 4 বন্ধুকে অবাক করে লিন্ডার অঙ্গচ্ছেদ করেছিল প্রথম সেই। জাকিরের কাছে যখন লিন্ডা নিখোঁজ হয়ে যায় চিরতরের জন্য, জাইন আর ওর বন্ধুদের জীবনের প্রথম খুনের গল্প কোনো এক বিশেষ ক্ষমতায় আজীবনের জন্য গোপনই থেকে যায়, অজানাই থেকে যায় সবার কাছে। বহু বছর জাকির স্ত্রী ও অনাগত সন্তানের শোকে ছন্নছাড়া জীবন কাটায়। তারপর একদিন মায়ের আকুতির কাছে হেরে দেশে ফিরে আসে। মায়ের কথা মতো বাবা তাকে ছোটখাটো একটা ব্যবসায় ভার তুলে দেন। সেই ব্যবসাতেই মনোনিবেশ ঘটিয়ে একটা সময় ছোট ব্যবসাটা বড় করে তোলায়। জাইন আর তার বন্ধুরা ততদিনে আন্ডারওয়ার্ল্ডের নিজ নিজ রাজত্ব করে নিয়েছে গোপনে, এবং লোক মুখে নিজের পরিচয় গড়েছিল জাইন গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স অফিসার হিসেবে। কিন্তু সত্য যে জীবনের একটা পর্যায়ে প্রকাশ পেয়েই যায়। জাইনের জীবনে আয়মান ও আলিয়া প্রবেশের পরই জাইনকে মানসিকভাবে দুর্বল করে দিতে অতি কৌশলে এই গোপন সত্যিটি আয়মান উদ্ঘাটন করে জাকিরের কাছ অবধি পৌঁছে দেয়, প্রমাণসহ একটা ডকুমেন্টস, যেখানে জাইন ওর বন্ধুদের সঙ্গে কোনো এক প্রসঙ্গে লিন্ডাকে হত্যার প্রসঙ্গটি তুলেছিল। সেই কথাগুলো আয়মান রেকর্ড করে নিয়েছিল। তখন অবশ্য এই 2 ধর্ষক বিপজ্জনক নারী পুরুষ একে অপরের প্রতি কোনো অনুভূতির মায়া জড়ায়নি। আয়মান কেবল ভাবতো কি করে জাইনকে পুরোপুরি বিনাশ করে ওর নাগাল থেকে দূরে যাবে। আর জাইন ভাবতো আয়মানের মতো নিষ্ঠুর ঠান্ডা মাথার একজন কন্ট্রাক্ট কিলারের ও টেররিস্টকে নিজের হাতের মুঠোয় এনে আন্ডারওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ব্যবহার করবে। তবে জাইনের দূরদর্শিতা আর চতুরতার কাছে আপাতত হার স্বীকার করে আয়মান বাধ্য হয় ওকে বিয়ে করতে। ততদিনে জাকিরের সাথে জাইনের সম্পর্কটা চূড়ান্তভাবে শেষ। জাইনও আর দেশে ফেরেননি। তারপর থেকে আয়মানের সঙ্গে যুদ্ধ বিগ্রহের মাঝে কিভাবে কখন যেন দুর্বলতা অনুভব করেছিল সে ওই অনুভূতিহীন স্ত্রীর প্রতি। কিন্তু তা যে ভালোবাসা নয়, স্রেফ মায়া, এমনটাই বিশ্বাস করতো জাইন। এসবের মাঝে আয়মান জন্ম দেয় 2 অনিন্দ সুন্দর শিশু, যাদের মাঝে মেয়ে শিশুটির মৃত্যু ঘটে জন্মের 6 ঘন্টা পরে। কিন্তু আয়মান তা মেনে নিতেই পারেনি। মানসিক রোগে আক্রান্ত আয়মান জাইনকে মেয়ের খুনি ভেবে আরও বেশি হিংস্র আর নিষ্ঠুর হয়ে পড়ে। কারণ জাইন চেয়েছিল ওর রাজত্ব সামলানোর জন্য ওর চেয়েও প্রখর বুদ্ধিদীপ্ত পুত্র সন্তান আসুক ওদের কোলজরে। আর এই কথাটি আয়মান স্মরণে রেখেছিল। নিজের অন্ধকার সাম্রাজ্য, আয়মানের মানসিক অবনতি আর একটি মাত্র বাচ্চাটিকে সামলাতে যখন হিমশিম খাচ্ছিল জাইন, ঠিক তখনই রেজা বেইমানি করে বসে ওর সঙ্গে। আর ঠিক তখনই আলিয়া এগিয়ে আসে সাজের হাত বাড়িয়ে। জাইনের আসল পরিচয় আর নানা রকম অপকর্মের তথ্য প্রমাণ যখন বাংলাদেশ সহ অস্ট্রেলিয়ার আইন বিভাগের আওতায়, তখন বোনের শিশুপুত্রের দেখভালের সঙ্গে জাইনকেও নানাভাবে সহযোগিতা করে অস্ট্রেলিয়া থেকে অন্য দেশে পালিয়ে যায় আলিয়া ওদের নিয়ে। সারা পৃথিবীর কাছে জাইন আর আয়মান ফেরারি আসামি হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এমন এক বিপদসংকুল অবস্থায় আলিয়া সিদ্ধান্ত নেয় বোনের শিশু পুত্রটিকে বাঁচিয়ে রাখতে হলে এবং নিরাপদে জীবন দিতে হলে তাদের কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, মাহাতাব শেখের সঙ্গে যোগাযোগটা সেই করেছিল জাইনের অগোচরে। আর তখনই মাহাতাব শেখ আর জান্নাতি বেগম নাতিকে নিজেদের কাছে নিয়ে আসার জন্য জাকির শেখের কাছে কান্নার স্বরে আকুতি জানিয়েছিল। জাইনের প্রতি তীব্র অভিমান আর রাগ পুষলেও কখনো ভাইকে ঘৃণা করতে পারেনি জাকির। তাই মনে প্রাণে সবসময়ই চাইতেন তিনি ভাইটা যেন ওই সন্ত্রাসী জীবন ত্যাগ করে আইনের কাছে আত্মসমর্পণ করে। তারপর একদিন ক্ষমতা বলে মাহতাব শেখ ঠিকই মুক্ত করে আনতেন ছেলেকে, কিন্তু জাইন তা মানেনি। আর মানিনি বলেই জাকির শেখও কঠিন হয়ে যান ভাইয়ের জন্য। আলিয়ার সঙ্গে যোগাযোগ করে ইস্তানবুল চলে আসেন তিনি, যেখানে ছদ্মবেশে দিনাতিপাত করছিল ওরা 3 জন। জাইন নিজের বন্ধুদের থেকে সাহায্যের আশায় দিন গুনছিল। তখন খুব ঝুঁকি নিয়ে আলিয়া 4 বছরের নওফিলকে তুলে দেয় জাকির শেখের কাছে। বাচ্চাটাকে ইস্তানবুল থেকে বাংলাদেশ অবধি নিয়ে আসাটা ভীষণ ঝামেলার হলেও শেষমেশ জাকির শেখ পেরেছিলেন। কিন্তু আয়মানের পরিণতি তাতে আরও খারাপ হয়ে যায়। সন্তান বুক ছাড়া হলে কতটা কষ্ট হয় তা তো সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিল জাইন। আলিয়াকে খুন করতে গিয়েও পরিস্থিতি বিবেচনায় তা করেনি সে। উল্টো ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসে ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সেদিনও জাকির শেখ শেষবারের মতো ওকে সুযোগ দেন পুলিশের কাছে আত্মসমর্পণের জন্য। কিন্তু জাইন
নিজের দম্ভপূর্ণ দুঃসাহসী ব্যক্তিকেই ছোট করতে নাড়া ছিল বরাবরই। তাতে অকাতরে গুলিবিদ্ধ হয়ে মরতেও সে দ্বিধাবোধ করবে না, তবুও মাথা নোয়াতে রাজি নয়। তাই তো সন্তানকে ফেলেই পালিয়ে যেতে বাধ্য হয় সেদিন। নিজের হাতে বড় করে তোলা ছোট ভাইয়ের শেষ পরিণতি কল্পনা করে জাকির শেখ সেদিন নফিলকে বুকে জড়িয়ে গোটা রাত কেঁদেছিলেন হাউমাউ করে। অমন কান্না জীবনের প্রথম ও শেষ কান্না ছিল তার। কিন্তু নফিলকে পুরোপুরি মায়ের আদরে বড় করে তোলার জন্য একজন সত্যিকারের মায়ের প্রয়োজন ছিল, নিজেও থাকবে সন্তানের জননী। তাই জাকির শেখ নিজেদের আত্মীয়ের মাধ্যমে খুশি নামক এক নারীর সন্ধান পান, যিনি মা হলেও ছিলেন সন্তানহারা। খুশি ছিলেন স্বামী পরিত্যক্তা এবং বন্ধ্যা। এক সন্তান জন্মের পরই সন্তান ধারণের ক্ষমতা হারিয়েছিলেন। 6 বছরের একটি ছেলে ছিল তার, যাকে তার স্বামী তালাকের সময় রেখে দিয়েছিল। অনেক ভেবেচিন্তে জাকির শেখ বাবা মায়ের অমতে গিয়ে তাকেই বিয়ে করে ঘরে তুললেন। একদিন বিয়ের রাতে মোটা অঙ্কের মোহরানা পরিশোধের পাশাপাশি নফিলকে তুলে দিয়েছিলেন তার হাতে। প্রচন্ড আবেগী আর আনন্দ চিত্তে খুশি সেদিন নফিলকে বুকে জড়িয়ে নিলেও নফিল খুব সহজে তার কাছে গেছেনি। তবুও খুশি চেষ্টা ত্রুটি রাখতেন না নফিলের মন জয় করার। পাশাপাশি চাইতেন জাকির শেখেরও মনটা পেতে, কিন্তু লিন্ডা নামক ওই কুশ্রী মনের বিশ্বাসঘাতক নারীর প্রতি যেন তিনি জীবনের সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়েছিল। তাই তো খুশিকে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না তার। স্রেফ দেহের চাহিদাটুকু পূরণ করা ছাড়া জীবনটা সুন্দর করতে হবে, এই কথা ভাবতেন কেবল তিনি নভিলের জন্যই। জাইনের সন্ত্রাস রূপ সারা দেশে জানাজানি হয়ে যাওয়ার পর আশেপাশে বহু মানুষ আত্মীয় স্বজন সুযোগ পেলে নফিলকে নিয়ে তখন ভারী ভারী উঠ মন্তব্য ধিক্কার জানাতে পিছপা হতো না। অতি চমৎকার দেখতে ছোট্ট নফিলও যে একদিন বাবার মতে সন্ত্রাস হবে, এ যেন সকলেরই ভবিষ্যৎবাণী ছিল, যা এক পর্যায়ে জাকির শেখের মনকেও প্রভাবিত করে ফেলে দারুণভাবে। ছোট্টবেলায় জাইন ও অবিকল নফিলের মধ্যে সরল, শান্ত, নম্র আর মেধাবী ছিল পরিবারের সকলের বাধ্য ছেলে। সেই সরল ছেলেটি যে এক সময় কুখ্যাত অপরাধী হবে তাকে কেউ স্বপ্নেও ভেবেছিল। তাই নফিলও যে বড় হওয়ার পর বাবার মতো হবে না এর কোনো নিশ্চয়তা নেই, যে কারণে স্নেহের ভাইয়ের একমাত্র অংশের প্রতি অসীম ভালোবাসা আর দুর্বলতা আড়াল করে খুব ছোট্ট থেকে সেই ছোট্ট নফিলের প্রতি কঠোর হয়ে যান। বাড়ির প্রত্যেকের কাছে অফুরন্ত আহ্লাদ আর যত্ন পেল, একমাত্র তিনি কখনো ওর প্রতি আদর মমতা বা প্রকাশ করেননি। যতটুকু করেছেন তা কেবল রাতের আধারে নফিল গভীর ঘুমে নিমগ্ন থাকলে। শৈশব থেকে কৈশোর থেকে তরুণ সময় অবধি সকলের এমন আচরণ পেয়ে বড় হয়েছে নফিল। জাকির শেখের পাথর মুখভঙ্গির কঠোর শাসন, প্রতিবেশী আর আত্মীয়দের তির্যক মন্তব্য আর দাদা দাদি চাচাতো 2 ভাইয়ের ভালোবাসা, এসবের সংমিশ্রণে নফিল এক অদ্ভুত বৈশিষ্ট্যের মানুষ হয়ে গড়ে ওঠে। হুটহাট পাগলামি করে মর্গ থেকে কাটা লাশ চুরি করে আনা, সেই লাশের সামনে বসে নিজেকে বিভৎস খুনি বেশে সাজিয়ে ভিডিও ধারণ করে পুলিশের কাছ অব্দি পৌঁছে দিয়ে নিজ পরিচয় দেওয়া। আমি গাজীপুর শ্রীপুর উপজেলার এমপি জাকির শেখের একমাত্র ছেলে নফিল শেখ বলছে, আমার ঘর থেকে লাশটা উদ্ধার করে নিয়ে যাবেন দ্রুত, যত দ্রুত সম্ভব। এরপর থানা থেকে জাকির শেখকে তলব করা হতো। জাকির শেখ তখন বাধ্য হতেন পুলিশকে ঘুষ দিয়ে ছেলের পাগলামি গোপন রাখার জন্য। কখনো বা ইয়াসিফের হাতেও এই কাজের দায়িত্ব ছেড়ে দিতেন। পাশাপাশি চলতো নফিলকে শাসনের কাজও। কিন্তু এরকম পাগলামি কাজ বারবার নানান উপায়ে হতেই থাকলো তখন জাকির শেখ বুঝলেন তার অতিরিক্ত শাসন বা কঠিন আচরণের ফলে নফিল ভেবে নিয়েছে জাইন বা আইমানের কাছে থেকে ওকে কেড়ে নিয়েছেন তিনি কেবল প্রতিশোধার্থীদের বশবর্তী হয়ে, আর এই জন্যই ওকে কখনো ভালোবাসতেই পারেননি। তাই তো তার সম্মান ডোবাতে আর নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে নফিল পাগলামিগুলো করেই যাচ্ছে আর আগামীতেও যাবে। এই ব্যাপারটিতে বোঝার পর থেকে তিনি নফিলকে ভালো মন্দ যে কোনো কিছু বলাই ছেড়ে দেন, আবার কখনো নিজ দায়িত্বে বোঝাতেও চাননি। তিনি কতটা কষ্ট বুকে নিয়ে ভাইয়ের অংশকে আগলে রাখতে চেষ্টা করেছেন সারাটা জীবন। তবে তিনি বিশ্বাস করেছেন ছোট ভাইকে কষ্ট দিয়ে ওর সন্তান কেড়ে নিলেও ভাইটা একদিন বুঝবে এই জাকির শেখ পাষাণের মতো অন্যায়টি করলো সেদিন ভুল কিছু করেননি তিনি। ওই ছোট্ট নফিলকে একদিন বড় হয়ে
ঠিকই বুঝবে তাকে। আর তার বিশ্বাস আজ সত্যি ফলেছে। গত 5টি বছরে নফেল ধীরে ধীরে জাকির শেখের সুপ্ত দুঃখগুলোর হদিস পেয়েছে। সেই দুঃখগুলো যেন আর কোনো রাত তাকে নির্ঘুম না রাখে, সে দায়িত্বটিও গ্রহণ করেছে সে। তাই তো মাহতাব শেখের সৎ ছেলে হয়েও জাকির শেখ গোটা জীবনে যা কিছু থেকে বঞ্চিত হয়েছে, কিংবা বলা ভালো যেই সকল হক জাকির শেখ নিজে ছেড়ে দিয়ে এসেছেন, তা নফিল কড়াই গন্ডায় বুঝে নিতে শুরু করেছে একে একে। শেখ বংশের যাবতীয় সম্পদের অধিকাংশ ভাগের মালিকানা জাকির শেখের প্রাপ্তি, বাদ বাকি জাইন ও জাহিদের। কারণ জান্নাতি বেগমের প্রথম স্বামী অর্থাৎ মাহতাব শেখের আপন বড় ভাই আফতাব শেখ এখন বনিদি গোষ্ঠীর বহু সম্পদ নিজে পরিশ্রমেই বানিয়েছিলেন। মাত্র 30 বছরের বয়সে তার আকস্মিক মৃত্যুর পর বিধবা ভাবি আর তার একমাত্র ছেলে জাকিরের দায়িত্বই মাহতাব শেখ স্বেচ্ছায় গ্রহণ করেন ভাবিকে বিবাহের মাধ্যমে। কিন্তু নিজের 2 পুত্র সন্তান জন্মের পরপরই জাকিরের প্রতি ভীষণ অবহেলা করে যান তিনি প্রতিনিয়ত। সেই কষ্ট, ভাইকে হারানোর কষ্ট, আর আর জীবনে প্রথম নারীকে ভালোবেসে ছলনার কষ্ট, নফিলকে পেয়েও না পাওয়ার কষ্ট, সবটা বুকের মধ্যে ঘুম পাড়িয়ে জাকির শেখ কেবল বাঁচতে হবে বলেই টিকিয়ে রেখেছে নিজেকে করুণ একাকিত্বের মাঝে। দ্বিতীয় স্ত্রী খুশিকেও ধীরে ধীরে মেনে নিতে শুরু করেছিলেন তিনি। কিন্তু যেদিন জানলেন নফিলের ক্ষতির জন্য এই ডাইনি স্বভাবের নারীটি বহুত আগে থেকে কালো জাদুর আশ্রয় নিয়েছিল, সেদিন কেবল জিজ্ঞেস করেছিলেন তিনি, কিসের কমতি ছিল খুশি? খুশি বেগম অপরাধী মুখে করে স্বীকারোক্তি দিয়েছিলেন, আমার ছেলেটাকে আপনি আমার কাছে এনে দেননি। চেয়েছিলাম ওকে ওর দারিদ্র বাবার কাছ থেকে নিয়ে এসে আপনি এই শেখ বাড়িতে ওকে ঠাঁই দেবেন। আমি যেমন স্বীকৃতি দিয়েছি যাদের, তেমনি আপনিও আমার সোহেলের স্বীকৃতি দেবেন। কিন্তু আপনি শুনলেন না আমার আর্জিটুকু। আমার একটা ছেলের দায়িত্বটা নিলে কি যাদের সম্পত্তিতে খুব কম পড়ে যেত? এমনও তর কথাগুলোর পর জাকির শেখ আর একবারও দেখলেন সেদিন স্ত্রীরূপী আরেক বিশ্বাসঘাতককে, যে দিনের পর দিন তার ছেলেকে রক্ষক বেশে হয়েছিল একজন ভক্ষক। খুশি বেগমের ছেলে সোহেল সৎ মায়ের সংসারে অভাব আর অবহেলায় বড় হতে একটা পর্যায়ে এসে বকে যায়। ক্লাস 8 থেকে যে পুরো দস্তার মাদকাসক্ত হয়ে পড়ে, যা শোনার পর খুশি বেগম জাকির শেখের কাছে আবদার রেখেছিলেন তার ছেলেকে শেখ বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। জবাবে জাকির শেখ নীরবতা দেখালেও মনে মনে সম্মত ছিলেন। এত বড় সাম্রাজ্যে কত লোকই তো শেখ গোষ্ঠীর কত কর্তারা পেলে পুষে এসেছে চিরকাল, সেখানে নিজের স্ত্রীর প্রথম সন্তান তো আরো যত্ন আত্মি পাবে এখানে। তিনি সোহেল ছেলেটির খোঁজ খবর নিতে গিয়ে যখন জানতে পারেন সেটি উচ্চ পর্যায়ে মাদকাসক্ত, তিনি তখন সেই ছেলেকে বাড়িতে ঢোকানোর মতো বোকামিটা করতে চাননি। কারণ তখন নফিল, তৌসিফ আর ইয়াসিফ উঠতি বয়সী ছেলে। একবার সোহেল ছেলেটির সঙ্গ পেলে কে বলতে পারে নিজের বাড়ির ছেলেগুলো উচ্ছেনে যাবে না। এমন ঝুঁকি নিতে তিনি নারাজ ছিলেন বলেই মাস গেলে সোহেলের জন্য নির্দিষ্ট অঙ্কের খরচা তুলে দিতেন খুশি বেগমের হাতে। ভালো থাকা, খাওয়ার সুব্যবস্থা, ভালো পড়ার ব্যবস্থা বা ভালো প্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা, সবটা তিনি করে দিয়েছিলেন সোহেলের জন্য, কেবল বাড়িতে এনে তোলেননি। আর এই রাগ আর ক্ষোভ থেকে খুশি বেগমের মাঝে হিংসাত্মক মনোভাব চলে আসে। নফিলকে ঘিরে বলা জরুরি তার সুপ্ত মনে চাওয়া ছিল জাকির শেখ সোহেলকে নিজের পুত্র হিসেবে দত্তক গ্রহণ করুক, তাহলে অন্তত তার সম্পদের ভাগ পাবে সোহেল। সেটা পূরণ হয়নি বলে ঈর্ষা কাতর তার ক্ষোভিত মনে সবসময় চেষ্টা করছেন নফিলের অনিষ্ট করার। নফিলের বিয়ের পর বাদ রাখেনি দিদিটিকেও। এইসব ফাঁস হওয়ার পর মাহতাব শেখ রেগে আগুন রূপ ধারণ করেছিলেন। তার অমতে গিয়ে খুশিকে বিয়ে করার জন্য এই বৃদ্ধ বয়সেও এসেও বাড়ি ভর্তি মানুষের মাঝে তার কাছে চরম অপমানিত আর লাঞ্ছিত হয়েছিলেন তিনি। খুশিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুকুম ছিল তার জন্য, এবং আদেশ ছিল তিনি যেন কোনো দিন কখনোই নভেলের আশেপাশে না আসেন। এক নিমিষে মাহতাব শেখ ভুলে গিয়েছিলেন সেদিন যে নাতির ভালোবাসায় অন্ধ তিনি। সেই নাতিকে পৃথিবীর আরেক প্রান্ত থেকে লুকিয়ে এনে তাদের বুকে তুলে দিয়েছিলেন ওই সৎপুত্র জাকির, আইন শৃঙ্খলার ফাঁক ফোকর ডিঙিয়ে। খুশি বেগমের নামে জাকির সাহেব সত্য মিথ্যার আশ্রয়ে সাজানো বেশ
কটি শক্তপোক্ত মামলা দিয়ে জেলে পুরে দেন তাকে। যাবজ্জীবন কারাদণ্ড যেন ভোগ করতে হয় তাকে। তার সকল ব্যবস্থা নিশ্চিত করেই আবার মাহতাব শেখও এক চুল ছাড় দেন এবং সেদিনের পর থেকে আজ 4টা বছর জাকির শেখও বাড়ির বাইরে আর বাড়ি ফিরে যাননি সেখানে। ক্র্যাচে ভর করে নওফিল বাবার গাড়ির সামনে এসে দাঁড় করালো। ক্র্যাচে ভর করে নওফিল বাবার গাড়ির সামনে এসে দাঁড়ালো সবে। হাসপাতাল থেকে সরাসরি বাবার অ্যাপার্টমেন্টেই থাকতে হবে তাকে সুস্থ না হওয়া অবধি। কড়া আদেশ জারি করেছেন জাকির সাহেব। ছেলের কোনো রকম গাইগুই শুনেননি। তক্ষুনি দ্বিতীয় আরেকটি পরিচিত গাড়ি এসে থামল। নওফিল ধীর স্থির মুখ ভঙ্গি নিয়েই তাকায় সেদিকে। গাড়ির দরজা খুলে তৌসিফ নামলো সঙ্গে কিরণকে নিয়ে। কিরণের চোখে মুখে এক আকাশ কুণ্ঠা আর বিব্রত ভাব। বোঝা গেল তাকে জোরপূর্বক সঙ্গে এনেছে তৌসিফ। ওদের দেখা মাত্র নওফিল কপালে বিরক্তির ভাঁজ ফেলে গাড়িতে ওঠার জন্য পা বাড়ালো। স্মরণ আজ সকালে উত্তরার ফ্ল্যাটে এসেছে বলি উঠল তৌসিফ। কথাটা কানে পৌঁছানো মাত্রই নওফিল থেমে যায়। আর তা দেখে তৌসিফ ছোটে বাঁকা হাসি খেলায় একটু। ইয়াসিফের সঙ্গে যে দা কুমড়োর সম্পর্ক নওফিলের, তৌসিফের সঙ্গে অত বেশি বাড়াবাড়ি পর্যায়ে না হলেও আবার খুব একটা কমও না। তবে সেটা কেবল নওফিলের দিক থেকেই। তৌসিফ খুব চেষ্টায় আছে ওদের 3 ভাইয়ের সেই পুরনো সম্পর্কটাকে আবার বাঁচিয়ে তোলার। এখন একমাত্র সেই শীতল আর নরম মেজাজি মানুষ। শেষমেশ তোর দেওয়া গিফট ও অ্যাকসেপ্ট করেছে। এর পেছনে ক্রেডিটটা কার জানিস? বলতে বলতে কিরণকে নিয়ে এগিয়ে এলো তৌসিফ নওফিলের কাছে। ক্রেডিট তোর বা তোর ক্রিমিনাল ভাইয়ের হলেও আমি তোদের উপর দয়া দেখাচ্ছি না। কাটকাট গলায় জানিয়ে দিল নওফিল। তা শুনে তৌসিফ ব্যঙ্গ করে বলে উঠল, ওরে বাবা, আমি অসহায় এতিম কাঙাল মিহা তোর দয়া নিয়েই তো 35-এ এসে ঠেকেছি। তুই না থাকলে আমি কিভাবে যে বাঁচতাম। তোকেই আমার বাপ বলে ডাকা উচিত। কেমন আছো কিরণ? তৌসিফকে স্পষ্ট অবজ্ঞা করে নওফিল কিরণের দিকে মনোযোগ দিল। দেখা হয়েছে তোমার আপুর সাথে? হ্যাঁ, সকালে ওর সাথে দেখা করে আপনার সাথে দেখা করতে এলাম। আপনার কন্ডিশন এখন কেমন? অস্বস্তির সঙ্গে বলতে বলতে কিরণ রাগান্বিত আর দৃষ্টি তৌসিফকে ছুড়ে দিল। গত রাত থেকে এই লোকটার কবজায় বন্দি সে। সকালবেলা যখন দিদিটি ফোন করলো ঢাকা ফেরার কথা জানিয়েছে, তখনই এই বেহাইয়া লোকটা ওর সঙ্গে নাচতে নাচতে উত্তরা চলে যায় নওফিলের সেই বাসায়, যার বর্তমান মালিক এখন একমাত্র দিদিটি। তৌসিফকে এতদিন পর হঠাৎ বিনা নোটিশে চোখের সামনে দেখে বোনের মাঝে কেন যেন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। তবে সে আগের মতোই গদগদ ভাবটাও দেখায়নি। সে পুরোদস্ত নির্বিকার, যেন মনে হচ্ছিল প্রতিদিনই তাদের দেখা সাক্ষাৎ বা যোগাযোগ সচল ছিল। আমি সবসময় আলহামদুলিল্লাহ ভালো থাকি। তোমার আপুর খবর বলো কিছু শুনি। কেমন কি দিনকাল যাচ্ছে তার? প্রশ্নটা করতে জাকির শেখের আগমন ঘটলো। তিনি কিছুটা দূরে গুরুত্বপূর্ণ ফোন করে ব্যস্ত ছিলেন। এতটার সময় কিরণকে দেখে সব সময়ের গম্ভীরতা নিয়ে প্রস্তাব দিলেন তৌসিফকে। ওয়াইফকে নিয়ে চলো আমার বাসায়। কি বলেন কাকু? আপনার ছেলে গেটের সামনে থেকেই লাথি মেরে আয়ে বসবে আমাকে? না কাকু, আমার বউকে নিয়ে যেচে পড়ে অপমান হতে রাজি নই। নওফিল আর না দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে উঠে এলো গাড়ির মাঝে। জানলা থেকে কিরণকে বলল, তোমাকে কল করবো কিরণ, ফ্রি থাকলে রিসিভ করো। ভালো থেকো আর দোয়া করো আমার জন্য। তুই এত নির্লজ্জ কেন? ফ্রিকুটি করে তৌসিফ ব্যঙ্গাত্মক বলল নওফিলকে। ওর বোনকে ছেড়ে ছুড়ে দিয়ে ওর কাছেই আবার দোয়া ভিক্ষা চাইছিস? লজ্জা করে না? ও দোয়া করলে করবে তো আমার জন্য। নির্লজ্জ তুই আর তোর ক্রিমিনাল ভাই, যাদের অগণিত বার আমার চোখের সামনে থেকে দূরে থাকতে বলি, কিন্তু তোরা তো কান কাটা, কোনো লজ্জা শরম নাই। কটমট চোখে চেয়ে উঠল নওফিল। তৌসিফ ঠোঁটে টিপে হেসে আরো এক বাঁকা জবাব দেওয়ার জন্য মুখ খুলতে জাকির শেখ দীর্ঘশ্বাস পেলে হতাশায় ঘাড় নাড়াতে থাকলেন। এই 3 ভাইয়ের মাঝে বাচ্চাদের মতো রোজকার ঠোকাঠুকি কখন না জানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়, সেই ভয়ে বুক কাঁপে তার। তৌসিফকে থামিয়ে জিজ্ঞেস করলেন, যাবি তুই? গেলে গাড়ি বের কর। না, কিরণকে হসপিটাল ঢুকতে হবে, পরে যাব আমরা। তোমরা বেরিয়ে পড়ো সাবধানে। জানালার বাইরে থেকে হাত ভেতরে আনচাঁদ। ম্যাকবুকে নজর বিদ্ধ থাকলেও জাকির সাহেব কাজের ফাঁকে ছেলের দিকে
কাজের ফাঁকে ছেলের দিকে খেয়াল করতে ভুলছেন না। দিদিটি ঢাকা ফেরার সংবাদটা নফিলের বুকের ভেতর উথাল পাতাল ঢেউ তুলেছে। তা যেন ওর শান্ত চোখে তাড়াতে স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। আর শুকনো মুখটা তাতে আরো বেশি কেমন মলিন লাগছে ছেলেটার। খারাপ লাগলো, বিশেষ কিছু করার যে নেই তার। জাত, ললিত গলায় ডেকে বললেন, ওকে। দুর্বল লাগলে সিটে মাথায় এলিয়ে দে, চোখ দুটো বুজে থাক। বাবার আদেশ মান্য করতে দেরি করলো না নফিল, কিন্তু মাথাটা সিটের বদলে বাবার কাঁধে এলিয়ে দিল সে। জীবনে প্রথমবার নিজের ভঙ্গুর হৃদয়টা নিয়ে আশ্রয় নিল আজ বাবার কাছে। সারা জীবন শক্ত থাকা জাকির সাহেবও আজ কাল অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন ছেলের জন্য। সত্যি বলতে তিনি বুঝতে পারেননি রীতির সঙ্গে বিচ্ছেদটা ঘটার পর নফিলের মাঝে অমূল পরিবর্তন ঘটবে। তাছাড়া প্রথম 3টা বছর নফিল বরাবরের মতো চুপচাপ আর নিরুদ্বেগ ছিল। তারপরে হঠাৎ করে একদিন প্রলয় বয়ে আনলো শেখ বাড়িতে। যেদিন মাহতাব শেখ কোম্পানিতে সকলের সামনে নিজের চেয়ারের পরবর্তী মালিক হিসেবে ঘোষণা করলেন ওকে, সেদিন থেকে বাড়ির সকলের সঙ্গে সম্পর্কটা এক লহমায় বদলে গেল। বলা ভালো, বদলে ফেললো নফিল নিজেই। মাহতাব শেখ যে নাতিদের মাঝেও ভেদাভেদ করেন তার প্রমাণও মিলল সেদিনই। জাকির সাহেব তাই কেবল ওই দিনটাতেই তার মুখোমুখি হয়েছিলেন আর পরামর্শ স্বরূপ বলেছিলেন, অন্তত এই 3 ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করবেন না। আপনার আধিপত্য টিকে থাকবে ততদিন যতদিন এই 3 ভাই একত্রে থাকবে। আর এদের মাঝে যদি একবার দূরত্ব তৈরি হয় তাহলে অনর্থ ঘটে পারে। সবসময় অবজ্ঞার সঙ্গে দেখে আসা ছেলেটির কথাগুলো মাহতাব শেখ সেদিন অবজ্ঞা করলেন, যা দেখে তার আর একটি বাক্য ব্যয় করেননি জাকির সাহেব এতগুলো দিনেও। কেবল সুযোগ পেলে নফিলকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন, কিন্তু নফিল যে নিজের সিদ্ধান্তে অটল শেষ একটা বছর ধরে, তাই জাকির সাহেব হাড়ে হাড়ে টের পাচ্ছে। দিদিটির সঙ্গে বিচ্ছেদটাই মঙ্গল শুধু দিদিটির হলেও অমঙ্গলটুকু বরাদ্দ হলো একমাত্র তার ছেলেটার জন্য। তিনি নিজেও তো জীবনের প্রথম নারীর মায়া থেকে বেরিয়ে আসতে পারেনি খুব সহজে, অথচ সে নারী ছিল দুশ্চরিত্র আর প্রতারক। কিন্তু দিদিটি যে সরল কোমল সুন্দর, কিভাবেই বা তাকে ভুলবে নফিল? শুধু যদি সেদিন মাহতাব শেখের তৈরি করা ফাঁদে পা না দিত মেয়েটা। অতীতের ভয়াবহ সেই সন্ধ্যা, 80 বছর পেরিয়েও মাহতাব শেখ শির দ্বারা উঁচিয়ে স্পষ্ট চাচা ছোলা কণ্ঠে দুটি অভিমত রেখেছিলেন সেদিন নফিলের সামনে। আমার বড় ছেলের নামে মিথ্যা অভিযোগ, মিথ্যা প্রমাণ সাজিয়ে পুলিশ কেস করে যে মেয়ে আমাদের সকলের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেনি, তাকে নিয়ে আমিও একবারই ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি। তোকে, তোর বউকে মানহানি মামলা ঘাড়ে করেই জেলে যেতে হবে। জাদ, তাতে তার কেরিয়ার বরবাদ হলো না কি জীবন বরবাদ হলো সে চিন্তা আমার নয়, তোরও নয়। আমার কাছে আমার অর্জিত সম্মান বহু দামি, তার জীবনের চেয়েও দামি। তবে তার জীবন বা কেরিয়ার যদি তোর কাছে মূল্যবান হয়ে থাকে, তবে তা বাঁচাতে চাইলে তাকে ত্যাগ করতে হবে তোর। আমি বেঁচে থাকতে ওই বেঈমান রেজার বেয়াদব উচ্ছৃঙ্খল মেয়ে এক মুহূর্ত তোর সঙ্গে মেনে নেব না। যদি তুই আমার সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে নিয়ে ঘর করতে চাস, তাহলে জেনে রাখ ওর ভাগ্য সংসার নেই। এত বড় অপরাধের পর ওকে আমি মুক্তভাবে জীবনযাপন করতে দিব না। দিদিটি বাড়ির মূল ফটকের বাইরেই ছিল সেই মুহূর্তে। নফিল যেন ওকে অবিশ্বাস না করে এইটুকু বোঝাতেই ওর সঙ্গে দেখা করার জন্য ঢাকা ছুটে এসেছিল। গেটের সিকিউরিটিদের উপর করা নির্দেশ জারি করা তাকে যেন বাড়ির ত্রিসীমানাও না ঘেঁষতে দেওয়া হয়। ভেতরে প্রবেশের সুযোগ পায়নি সেদিন দিদিটি, তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছিল নফিল আসবে ভেবে। কিন্তু ওই মানুষটির দেখা আর পায়নি সে। 2 ঘন্টা ঠায় অপেক্ষার পর ইয়াসিফকে হঠাৎ কাঠিন্য বেশি এগিয়ে আসতে দেখে। ইয়াসিফ এসে তাকে কাঠগলায় জানিয়ে দেয়, জাত তোমাকে আর কখনই দেখতে চায় না, তুমি চলে যাও শরণ। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে আর এ বাড়ির সম্মান নষ্ট করো না। জলে থই থই করা চোখে নির্বাক চেয়ে দিদিটি ইয়াসিফকে দেখতে থাকে তখনই স্তব্ধ হয়ে। আর পরিস্থিতি দেখে সেদিনই হয়তো ইয়াসিফের খুব করুণ বা মায়া হয়েছিল, তাই মাহতাব শেখের চড়া মেজাজের কথা ভুলে গিয়ে নিজের গাড়িতে করে দিদিটিকে পৌঁছে দিয়েছিল উত্তরার বাড়িতে।
আর বলে এসেছিল, আজকের এই দুর্ভোগের জন্য নিজেকে দায়ী করো না শরণ, জাতকেও করো না। হয়তো এটা তোমাদের ভাগ্য লেখাই ছিল। আগামী দিনটা আরও কঠিন হবে তোমার জন্য, নিজেকে তাই কঠিন করো।